Dear participant, Assalamu alaikum. Welcome to training on quality management system ISO 9001 2015 part 2. আজকে আমরা মূলত আলোচনা করব QMS প্রিন্সিপালস, প্রসেস অ্যাপ্রোচ, রিস্ক বেসড থিঙ্কিং এবং PDCA নিয়ে। তো প্রথমে আসি হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রিন্সিপালস। ISO 9001 2015 এমনভাবে ডেভেলপ করা হয়েছে যেখানে মূল কোয়ালিটি প্রিন্সিপাল হিসেবে 7টা জিনিসকে তারা কনসিডার করছে, যার মধ্যে প্রথম হচ্ছে কাস্টমার ফোকাস। অর্থাৎ একটা অর্গানাইজেশনের সবচেয়ে প্রথম এবং প্রধান যে চালিকা শক্তি, মূল যাদের কথা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, যাদের উপরেই মূলত বিজনেসের অনেক ম্যাক্সিমাম বিজনেস ডিপেন্ড করে, সেটা হচ্ছে কাস্টমার। এই জন্যে ISO 9001 2015 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের মূল বিবেচ্য বিষয় হচ্ছে কাস্টমার ফোকাস। অর্থাৎ তাদের যে প্রিন্সিপাল বা নীতি রয়েছে, মূল নীতিগুলো আছে, তার ভিতরে প্রথমেই হচ্ছে কি কাস্টমারকে ফোকাস করতে হবে। অর্থাৎ কাস্টমার কি চাচ্ছে কি চাচ্ছে না, কাস্টমারের কোনটাতে হ্যাপি কোনটাতে আনহ্যাপি, তাদেরকে আমরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করতেছি, কি ধরনের প্রোডাক্ট প্রোভাইড করতেছি, তাতে তারা কতটুকু খুশি। তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে সর্বপ্রথম মাথায় রাখতে হবে। এখন এই যে কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমার ফোকাস যাই বলি, এটা অ্যাচিভ কিভাবে হবে? তাহলে কাস্টমার ফোকাস অ্যাচিভ করার জন্য আমাদের প্রয়োজন হবে হচ্ছে লিডারশিপ, প্রপার লিডারশিপ। লিডারশিপ মানে কি? একটা অর্গানাইজেশনকে ওন করা, বিলং করা, যাতে এই অর্গানাইজেশনের সাকসেসের সর্বোচ্চ পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি। এবং এই লিডারশিপের মূল যে কাজটা, সেটা হচ্ছে এনগেজমেন্ট অফ পিপল। অর্থাৎ অর্গানাইজেশনের ভিতরে বাইরে চারিদিকে যারা আছে, যেই লোকগুলো আমাদের সাথে আছে বা যেই লোকগুলো আমাদের সাথে কানেক্টেড, তাদেরকে এনগেজ করা আমাদের অ্যাক্টিভিটিসগুলোর সাথে, বা আমাদের সফলতার জন্যে তাদের কোথায় কী ধরনের ইনভলভমেন্ট দরকার সেটা নিশ্চিত করা। এরপরে হচ্ছে প্রসেস অ্যাপ্রোচ। এখন এই যে এনগেজমেন্টের কথা আমরা বলতেছি, পিপুলকে আমরা কিসের সাথে এনগেজ করব? তাহলে এই লোকজনকে এনগেজ করব হচ্ছে আমাদের প্রসেসের সাথে। অর্থাৎ কোন প্রসেস কিভাবে চলতেছে, এই প্রসেসগুলোতে কার কি রেসপন্সিবিলিটি, যার যে রেসপন্সিবিলিটি সেটা সে সঠিকভাবে পালন করতেছে কিনা, যদি পালন না করে সেক্ষেত্রে কি করতে হবে, প্রসেসগুলো প্রপারলি কাজ করতেছে কিনা, সেই প্রসেস যদি ঠিকমতো কাজ না করে তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো নির্ধারণ করাই হচ্ছে প্রসেস অ্যাপ্রোচ। এই প্রসেস অ্যাপ্রোচটাকে এনগেজ করার উদ্দেশ্য কি? ইমপ্রুভমেন্ট। অর্থাৎ যত ধরনের ইমপ্রুভমেন্ট আছে, এই প্রসেসগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে আমাদের থাকতে হবে। এবং যেটাকে আমরা বলি হচ্ছে কিউএমএসের একটা অন্যতম বিবেচ্য বিষয়, মূল বিষয় হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। এটাকে আমরা পূর্বে বলতাম হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, বাট এখন এই জিনিসটাকে একটু অন্যভাবে আমরা চিন্তা করতেছি। এখন আমরা এটাকে বলতেছি কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। অর্থাৎ কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়ালের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেটা হচ্ছে কি, কন্টিনিউয়াস যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র ইমপ্রুভমেন্টকেই হাইলাইট করে। অর্থাৎ একটার পর একটা আমি ইমপ্রুভ করতেছি, একটার পর একটা আমি ইমপ্রুভ করতেছি, কন্টিনিউয়াসলি গ্রাফটা আপওয়ার্ড যাচ্ছে, কিন্তু সেটাকে আমি সাস্টেইন করছি না। ফলে কি হচ্ছে, একটা পর্যায়ে যে আমার এই ইমপ্রুভমেন্টগুলো থাকতেছে না, তখন আমি আবার ভেঙে পড়তেছি, বিজনেসটা ফ্ল্যাকচুয়েট করতেছে। তো দ্যাটস ওয়াই কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের থিওরিটা আসছে, যেখানে মূলত হচ্ছে কি শুধুমাত্র ইমপ্রুভমেন্ট করলেই হবে না, সেই ইমপ্রুভমেন্টটাকে সাস্টেইন করতে হবে, অর্থাৎ স্ট্যাবল করতে হবে, ধরে রাখতে হবে। এবং সেটা যখন অভ্যাসে পরিণত হবে, তারপরে আমরা পরবর্তী স্টেপে আর একটা ইমপ্রুভমেন্টে যাব। এবং ইমপ্রুভমেন্ট আসলেই হচ্ছে কিনা বা কোথায় কি রিস্ক থাকতেছে সেটা এনশিওর করার জন্য আমাদের কি করতে হবে, যে কোনো ডিসিশন মেক করতে হবে এভিডেন্স বেসড ডিসিশন মেকিং। অর্থাৎ আমরা ডিসিশন নেই অনেক সময় কি মানুষের কথায় বা নন রিলায়েবল কোনো ভ্যারিয়েন্টের উপরে ডিপেন্ড করে,
তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রপার ডাটাবেস থাকতে হবে এবং প্রত্যেকটা ডিসিশনের পিছনে যথাযথ এভিডেন্স বা বিচার বিশ্লেষণ করে তারপরে হচ্ছে আমাদের ডিসিশনগুলো নিতে হবে। এবং এই যে প্রত্যেকটা জিনিস এটা এস্টাবলিশড করতে হবে হচ্ছে একটা ওয়েল এস্টাবলিশড রিলেশনশিপের মাধ্যমে। এই রিলেশনশিপটা হতে পারে অর্গানাইজেশনের সাথে কাস্টমারের, অর্গানাইজেশনের সাথে তাদের এমপ্লয়িদের, অর্গানাইজেশনের সাথে তাদের কনটেক্সট যারা আছে তাদের সকলের মধ্যে যে সুন্দর একটা রিলেশনশিপ সেইটা বিল্ড আপ করা। এখন আমরা আসি হচ্ছে প্রসেস অ্যাপ্রোচ। হোয়াট ইজ প্রসেস অ্যাপ্রোচ? প্রসেস অ্যাপ্রোচ হচ্ছে একদম কোর পয়েন্টে গিয়ে প্রত্যেকটা প্রসেসকে, মূল যে প্রসেসগুলো আছে আমাদের সেটাকে আইডেন্টিফাই করা। এবং প্রত্যেকটা প্রসেসে কি থাকে, প্রসেস কাকে বলে? প্রসেস হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটিস যেখানে আমরা কিছু ইনপুট দিই, তারপরে সেই ইনপুটটার উপরে কিছু ভ্যালু অ্যাডিংয়ের কাজ করি, এরপরে সেখান থেকে কিছু আউটপুট হয়। তো এই যে প্রক্রিয়া এটাকে আমরা বলি হচ্ছে প্রসেস। এখন এই প্রসেসগুলোকে চিন্তা করা প্রতিনিয়ত, যেমন আমাদের প্রি ডিসি সোর্স প্রসেস যদি আমরা বলি, অ্যাট প্রোভাইডার্স internal or external, at customer, at other relevant interested parties, এরা হচ্ছে আমাদের প্রসেসগুলোর প্রিডিসিসর্স। অর্থাৎ এদেরকে চিন্তা করে, এরা হচ্ছে কনটেক্সট, এই কনটেক্সটগুলোকে চিন্তা করেই আমরা হচ্ছে আমাদের কার্যপ্রক্রিয়া নির্ধারণ করি, কী নিয়ে কাজ করব, কী ধরনের বিজনেস করব সেটা করি, এবং ইনপুট নির্ধারণ করি। ইনপুটগুলো হয় কিভাবে? তিনটা ওয়েতে, ম্যাটার, এনার্জি এবং ইনফরমেশন আকারে আমরা সাধারণত ইনপুটগুলো দিয়ে থাকি প্রসেসে। যেমন কি যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি, ফর্মস অফ ম্যাটারিয়ালস, ম্যাটার যে জিনিসটাকে আমরা বলতেছি ম্যাটারিয়াল আকারে ইনপুট হয়, অথবা কি হয়, রিসোর্স আকারে ইনপুট হয়, বা রিকোয়ারমেন্ট হিসেবে আমরা অনেক সময় ইনপুটগুলো দিয়ে থাকি। তারপরে এই যে ইনপুটগুলো দিলাম সেটার উপরে কিছু অ্যাক্টিভিটিস হয়, কিছু কার্যকলাপ চলে, দেন আউটপুটটা কি হয়, ম্যাটার, এনার্জি, ইনফরমেশন। অর্থাৎ যেটা ইনপুট দিলাম জিনিসগুলো আক্ষরিক অর্থে কিন্তু ঠিকই থাকে, বাট আউটপুটটা হয়তো অ্যাজ এ প্রোডাক্ট, তখন আমরা ইনফরমেশন, আমরা যদি ম্যাটারকে বা ম্যাটেরিয়াল ইনপুট দিই তাহলে আউটপুট হিসেবে আসে কি, প্রোডাক্ট। আমরা যদি রিসোর্স ইনপুট দিই তাহলে আসে কি, সার্ভিস। আমরা যদি রিকোয়ারমেন্টস ইনপুট দিই তাহলে আসে কি, ডিসিশন। তো এটা হচ্ছে আউটপুট। তো এইভাবে প্রত্যেকটা প্রসেসকে চিন্তা করা, এবং রিসিভার্স যারা আউটপুট, একটা হচ্ছে সোর্স অফ ইনপুট আর একটা হচ্ছে রিসিভার্স অফ আউটপুট, সাবসিকুয়েন্ট প্রসেস। এই যে কাস্টমার মূলত হচ্ছে আমাদের এই যে আমরা যাই আউটপুট করি না কেন, সেটা প্রোডাক্ট হোক, সার্ভিস হোক বা ডিসিশন হোক, এটার কোর কাস্টমার হচ্ছে, মূল রিসিভার হচ্ছে কি, কাস্টমার। এটা ইন্টারনাল কাস্টমার হতে পারে, এক্সটার্নাল হতে পারে। এবার আসি হচ্ছে রিস্ক বেসড থিঙ্কিং। হোয়াট ইজ রিস্ক বেসড থিঙ্কিং? টু কনফর্ম to the requirements of this international standard, the ISO 9001, an organization needs to plan and implement actions to address risk and opportunities. অর্থাৎ ISO 9001 2015 এই যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা, এইটার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা অর্গানাইজেশন কি করতে হয়, রিস্ক এবং অপরচুনিটিগুলো অ্যাড্রেস করতে হয়। অর্থাৎ কোথা থেকে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেটা অ্যানালাইসিস করা, এবং কোন ফ্যাক্টরকে ইউজ করে এই ক্ষতিটাকে মিনিমাইজ করা যায় সেটা চিন্তা করা, অপরচুনিটিসগুলো অ্যানালাইসিস করা। অর্থাৎ কি সুযোগ আছে একটা অর্গানাইজেশনের যেটাকে ব্যবহার করে সে তার উদ্দেশ্যকে অর্জন করতে পারে বা তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারে, সেই অপরচুনিটিগুলোকে ইউজ করা, আইডেন্টিফাই করা, এবং হচ্ছে সেই অপরচুনিটিগুলো কিভাবে সর্বোচ্চ ব্যবহার করতে পারে সেই জিনিসগুলো পয়েন্ট আউট করা। অ্যাড্রেসিং বোথ রিস্ক অ্যান্ড অপরচুনিটিস ইস্টাবলিশেস এ বেসিস ফর ইনক্রিজিং দ্য ইফেক্টিভনেস অফ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এই যে রিস্ক এবং অপরচুনিটি এটা অ্যানালাইসিস করে ইস্টাবলিশ করতে পারলে যেটা কি করে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ইফেক্টিভনেস বা কার্যকারিতাকে বাড়িয়ে দেয়। অ্যাচিভিং ইমপ্রুভড রেজাল্ট অ্যান্ড প্রিভেন্টিং নেগেটিভ ইফেক্টস।
কিসের কার্যকারিতা? যে পজিটিভ বা ইমপ্রুভড রেজাল্ট এবং হচ্ছে নেগেটিভ ইফেক্টগুলোকে প্রতিরোধ করার যে কার্যকারিতা সেটাকে বাড়িয়ে তোলে। তো এই যে রিস্ক বেস থিঙ্কিং আমরা যেটা বলতেছি, এই রিস্ক বা অপরচুনিটি অ্যানালাইসিস করার জন্য আমরা কিছু টুলস ইউজ করতে পারি। সেই টুলসগুলো হচ্ছে কি কি? সর্ট অ্যানালাইসিস, আপনারা অনেকেই হয়তো সর্ট সম্পর্কে জানেন, পেস্টেল অ্যানালাইসিস, ব্রেইন স্টর্মিং, বিভিন্নভাবে রিস্কগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি। এবার আসি হচ্ছে যদি সর্ট অ্যানালাইসিসের কথা বলি, আসলে সর্ট অ্যানালাইসিসটা কী বা পেস্টেল অ্যানালাইসিস, পেস্ট অ্যানালাইসিস কী, পর্টাস 5 ফ্যাক্টরস কী, এগুলো হচ্ছে মূলত আমরা এই টুলসগুলো ইউজ করে রিস্ক অ্যানালাইসিস বা রিস্ক অ্যান্ড অপরচুনিটি অ্যানালাইসিস করতে পারি। তো এখানে বহুল ব্যবহৃত একটা ফ্যাক্টর হচ্ছে সর্ট অ্যানালাইসিস। সর্ট অ্যানালাইসিস মূলত কী করে? চারটা জিনিস, চারটা ওয়ে থেকে রিস্কগুলোকে আইডেন্টিফাই করে। সেই ওয়েটা কি? ফার্স্ট হচ্ছে স্ট্রেংথ, দেন হচ্ছে উইকনেস। এই দুইটা ফ্যাক্টর হচ্ছে আমাদের ইন্টারনাল, অর্থাৎ একটা অর্গানাইজেশনের ভিতরগত শক্তি কি এবং দুর্বলতা কি সেটা খুঁজে বের করা। দেন কনসিডার করতে হয় হচ্ছে অপরচুনিটিস, অর্গানাইজেশনের জন্য কি কি অপরচুনিটিস আছে, এটা এক্সটার্নাল, অর্থাৎ বাইরের কোন কোন অপরচুনিটিগুলো আমরা নিতে পারি যে যার মাধ্যমে আমাদের বিজনেসটা গ্রো করবে। এবং হচ্ছে থ্রেট, এবং কোথা কোথা থেকে কি কি ধরনের ঝুঁকি বা হুমকি আমাদের অর্গানাইজেশনের জন্য আছে, ছোট বড় সব ধরনের, এটাকে অ্যানালাইসিস করে বের করা। এরপরে হচ্ছে কি পেস্টেল অ্যানালাইসিস। পেস্টেল অ্যানালাইসিস কি করে? কয়েকটা দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এই রিস্ক, অপরচুনিটি, থ্রেট, উইকনেস, এই জিনিসগুলো বিবেচনা করে। যেমন পলিটিক্যাল কী কী ধরনের রিস্ক আমাদের থাকতে পারে, তারপরে হচ্ছে ইকোনমিক্যাল কী কী ধরনের রিস্ক অপরচুনিটি আমাদের থাকতে পারে সেটা আইডেন্টিফাই করা, সোশ্যাল অ্যাক্টিভিটিস বা সোশ্যাল কী ধরনের রিস্ক অপরচুনিটিস থাকতে পারে সেটা আইডেন্টিফাই করা, টেকনোলজিক্যাল রিস্ক অ্যান্ড অপরচুনিটি, অর্থাৎ একই পুরনো টেকনোলজি যদি আমরা কন্টিনিউ ব্যবহার করতে থাকি এবং আমাদের প্রতিযোগীরা যদি নতুন টেকনোলজি নিয়ে আসে তখন আমরা তাদের থেকে পিছিয়ে পড়তে পারি। এই দৃষ্টিকোণ থেকে টেকনোলজিক্যাল ইস্যুগুলো মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো আমাদের বিবেচনা করতে হবে লিগ্যাল ইস্যুগুলো, অর্থাৎ এই যে 6টা এলিমেন্টস বা যেটাকে আমরা সংক্ষেপে বলি পেস্টেল, এই পেস্টেল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা রিস্ক অ্যানালাইসিস করতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পর্টাস 5 ফ্যাক্টরস। পর্টার একজন ব্যক্তি যিনি এই রিস্ক অপরচুনিটি অ্যানালাইসিসের জন্য কয়েকটা ফ্যাক্টর নিয়ে কথা বলেছিলেন, বা যেটাকে আমরা বলি 5 ফ্যাক্টরস বা 5 ফোর্সেস, পোর্টার্স 5 ফ্যাক্টর বা 5 ফোর্সেস। তো প্রথমতই হচ্ছে কম্পিটিশন ইন দ্য ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমি যে অর্গানাইজেশনে কাজ করতেছি বা যেই ধরনের প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কাজ করতেছি তার যারা কম্পিটিটর আছে তাদের থেকে কি কি ধরনের রিস্ক আমার আছে সেটা আইডেন্টিফাই করা। এরপরে হচ্ছে পোটেনশিয়াল অফ নিউ এন্ট্রেন্টস ইনটু দ্য ইন্ডাস্ট্রি, নতুন যারা এই ইন্ডাস্ট্রিতে আসতেছে বা ঢুকতেছে এই বিজনেসে তাদের সম্ভাবনা বা তাদের দিক থেকে কি কি ধরনের রিস্ক বা ঝুঁকি আসতে পারে সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, বিবেচনা করতে হবে। পাওয়ার অফ সাপ্লায়ার্স, অর্থাৎ আমরা যে অর্গানাইজেশনে কাজ করতেছি এই অর্গানাইজেশনের সব কিছু কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করে না, সাপ্লায়ারের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। আমি চাইলেই এটার যে কাঁচামাল র মেটেরিয়ালস সেটা আমাদের হাতের কাছে থাকবে কিনা বা পাবো কিনা। একক মনোপলি সাপ্লায়ার যদি হয় সে দেখা যায় কি স্টক করে দাম বাড়ানোর একটা পায়তারা বা প্রবণতা অনেকের মধ্যে আছে। এই জন্যে এই যে সাপ্লায়ারের যে কিছু পাওয়ার আছে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যাতে করে আমরা কন্টিনিউয়াস সাপ্লাই এনশিওর করতে পারি অর্গানাইজেশনের জন্য। পাওয়ার অফ কাস্টমারও কি করে একটা বিজনেসের বড় নিয়ামক, তারা বিজনেসটাকে প্রভাবিত করে। তো এই কাস্টমার কখন কোন দিকে মুভমেন্ট করতেছে, তাদের অ্যাক্টিভিটিসগুলো কি, তাদের পরবর্তী চাহিদা কি বা তাদের স্যাটিসফ্যাকশনের দিকটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য কাস্টমারের দিক থেকে কি কি ধরনের থ্রেট থাকতে পারে বা কাস্টমারদেরকে
আমাদের দিকে কনভার্ট করার জন্য কী কী ধরনের সুযোগ বা কী কী ধরনের জিনিস আমরা ব্যবহার করতে পারি, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্টস। সাবস্টিটিউট হচ্ছে বিকল্প দ্রব্য, অর্থাৎ যে প্রোডাক্ট বা যে সার্ভিস নিয়ে আমরা কাজ করতেছি এইটার বিকল্প কোনো সার্ভিস যদি বা প্রোডাক্ট যদি মার্কেটে চলে আসে, যেমন চায়ের বিকল্প হচ্ছে কি কফি, চিনির বিকল্প হচ্ছে গুড়। তো কম্পারেটিভলি আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটার যারা যে বিকল্প দ্রব্যগুলো আছে এগুলোর চাহিদা বা যোগানের উপরে কিন্তু আমাদের প্রোডাক্টের চাহিদাও বা নির্ভর করে। এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে বা এই দৃষ্টিকোণ থেকেও আমাদের রিস্ক বা অপরচুনিটিগুলো বিবেচনায় রাখতে হবে। এখন এই যে আমরা রিস্কগুলো আইডেন্টিফাই করলাম বেশ কিছু উপাদান ব্যবহার করে বিভিন্ন ধরনের রিস্ক, এই রিস্কগুলোকে সমন্বয় করতে হবে পিডিসিএ, অর্থাৎ পিডিসিএকে বলা হয় হচ্ছে কিউএমএস এর বেসমেন্ট, কিউএমএস এর ফাউন্ডেশন। পিডিসিএ হচ্ছে ফাউন্ডেশন, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যে ধরনের সমস্যা বা সুযোগ আমরা ফেস করব বা আইডেন্টিফাই করব, বের করব, সেই সুযোগগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো বা সেই রিস্কগুলোকে আমরা কিভাবে মিনিমাইজ করব, তার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে পিডিসিএ সাইকেল। পিডিসিএর মানে হচ্ছে কি প্ল্যান, ডু, চেক অ্যান্ড অ্যাক্ট। প্ল্যান মানে কি ইস্টাবলিশ দ্য অবজেক্টিভস অফ দ্য সিস্টেম অ্যান্ড ইটস প্রসেসেস and the resources needed to deliver results in accordance with customers requirement and the organization's policy and identify and address risk and opportunities. তাহলে প্ল্যান হচ্ছে কি রিস্ক অপরচুনিটি আইডেন্টিফাই করে তাহলে ফার্স্ট হচ্ছে প্ল্যান করতে হবে যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস বা রিস্ক অপরচুনিটি প্রত্যেকটা জিনিস নিয়ে সুন্দর একটা পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে এক্সিকিউট করতে হবে, অর্থাৎ পরবর্তী ধাপে আগাতে হবে বা কাজ করতে হবে, যেটাকে আমরা বলতেছি ডু, ইমপ্লিমেন্ট হোয়াট ওয়াজ প্ল্যান্ড। যেটা আমরা প্ল্যান করেছিলাম সেই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এরপরে হচ্ছে চেক। চেকটা কি মনিটর অ্যান্ড মেজার প্রসেস অ্যান্ড দ্য রেজাল্টিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস এগেনস্ট পলিসিস, অর্থাৎ আমাদের যে পলিসি অ্যাপ্লাই আমরা করেছিলাম তার এগেনস্টে আমাদের প্রোডাক্ট বা প্রসেসের যে রেজাল্ট সেটাকে মনিটরিং করা। অবজেক্টিভস, রিকোয়ারমেন্টস অ্যান্ড প্ল্যান্ড অ্যাক্টিভিটিস অ্যান্ড রিপোর্ট অফ রেজাল্টস, অর্থাৎ আমাদের প্রসেস, প্রসিডিউর, সিস্টেম, পারফরমেন্স, এরপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিসের প্রপার ডাটা সংরক্ষণ করা, সেই ডাটা অ্যানালাইসিস করা, সেটা থেকে আউটকাম কি সেটা চেক করা, এটা হচ্ছে এবং হচ্ছে পরবর্তীতে সেই অনুযায়ী ডিসিশন নেওয়া, যেটাকে আমরা বলতেছি অ্যাক্ট। যদি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসে ওকে ফাইন, নেক্সটে এর চেয়ে আরও ভালো ফলাফল আসার জন্য আমাদের কাজ করতে হবে। আর যদি কাঙ্ক্ষিত ফলাফল না আসে সেক্ষেত্রে রুট কজ অ্যানালাইসিস করে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে, প্রিভেন্টিভ অ্যাকশন নিতে হবে, পরবর্তীতে যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি। প্ল্যান, ডু, চেক অ্যান্ড অ্যাক্টকে আমরা রিস্ক বা অপরচুনিটির সাথে কিভাবে কানেক্টেড করতে পারি, যদি আমরা রিস্কের দিক থেকে ফার্স্ট চিন্তা করি যে আমরা একটা রিস্ক আইডেন্টিফাই করলাম, সেই রিস্কটা কিভাবে মিনিমাইজ করতে হবে সেটা প্ল্যান করা। এরপরে হচ্ছে সেই প্ল্যান অনুযায়ী প্ল্যানটাকে এক্সিকিউট করা। তারপরে হচ্ছে প্রপারলি এক্সিকিউট হচ্ছে কিনা বা কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোথাও কোনো ঝামেলা হচ্ছে কিনা, এই জিনিসগুলো চেক করা এবং পরবর্তী অ্যাক্টিভিটিস আমাদের নির্ধারণ করা। ঠিক একইভাবে অপরচুনিটিস কী কী আছে সেই অপরচুনিটিসকে কীভাবে ম্যাক্সিমাইজ করতে পারি সেটা প্ল্যান করা, প্ল্যান অনুযায়ী অ্যাক্টিভিটিসটাকে এক্সিকিউট করা বা এগিয়ে নেওয়া, এবং এই যে প্রসেস আমরা এগিয়ে নিচ্ছি বা কাজ করতেছি, প্ল্যানটাকে এক্সিকিউট করতেছি, সেটা প্রপারলি এক্সিকিউশন হচ্ছে কিনা বা কোথাও কোনো গ্যাপ থাকতেছে কিনা সেটা চেক করা প্রপার ডাটাবেসের মনিটর অ্যানালাইসিসের মাধ্যমে এবং মনিটরিংয়ের মাধ্যমে, এবং হচ্ছে যদি কোনো ধরনের ল্যাকিংস আমাদের থেকে থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বা পরবর্তীতে আমাদের অ্যাক্টিভিটিসগুলো নির্ধারণ করা।
তো এবার আমরা আসি হচ্ছে মূলত কিউএমএস এর যে আনুষঙ্গিক বিষয়গুলো, আমরা এই জিনিসগুলো নিয়ে ডিটেলস আলোচনা করলাম। এবার পাশাপাশি আমরা আসি হচ্ছে কিউএমএস কি, কিউএমএস মূল যে জায়গাটাতে, মূল যে অ্যাক্টিভিটিসগুলো, সেই জায়গাটাতে আমরা আস্তে আস্তে প্রবেশ করব। প্রথমে তো হচ্ছে তাহলে যে আমরা জানি যে ডেফিনেশন অফ কিউএমএস, কিউএমএস এর ডেফিনেশনটা কি। QMS বা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইজ ডিফাইন্ড অ্যাজ এ ফর্মালাইজড সিস্টেম দ্যাট ডকুমেন্টস প্রসেস, প্রসিডিউরস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তাহলে কিউএমএস হচ্ছে একটা ফর্মাল সিস্টেম যেটা কি করে প্রসেস, প্রসিডিউর এবং রেসপন্সিবিলিটিকে ডকুমেন্টেশন আকারে সংরক্ষণ করে ফর অ্যাচিভিং কোয়ালিটি পলিসিস অ্যান্ড অবজেক্টিভ। কেন? কোয়ালিটি পলিসি এবং অবজেক্টিভ বা উদ্দেশ্যগুলো অর্জন করার লক্ষ্যে। A QMS helps coordinate and direct an organization's active to meet customers and regulatory requirements. QMS কি করে? একটা অর্গানাইজেশনকে হেল্প করে কি করতে? কোঅর্ডিনেট করতে। কি কোঅর্ডিনেট করতে? তার অ্যাক্টিভিটি কোন অ্যাসপেক্টে কাস্টমার এবং হচ্ছে রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট বা লিগ্যাল যে রিকোয়ারমেন্ট আছে এই জিনিসগুলোর দিক থেকে, অ্যান্ড ইমপ্রুভ ইটস ইফেক্টিভনেস অ্যান্ড ইফিসিয়েন্সি অন এ কন্টিনিউয়াস বেসিস, এবং প্রতিনিয়ত তাদের এই ইফেক্টিভনেস বা ইফিসিয়েন্সি ইমপ্রুভ করার ক্ষেত্রে একটা দিক নির্দেশনা প্রদান করে। আবার কিউএমএসকে আমরা বলতে পারি ইজ এ কালেকশন অফ বিজনেস প্রসেস ফোকাসড অন consistently meeting customer requirements and enhancing their satisfaction. কিউএমএসকে আমরা বলতে পারি কালেকশন অফ বিজনেস প্রসেস, যা কি করবে? প্রতিনিয়ত কাস্টমারের রিকোয়ারমেন্টকে মিট করবে এবং তাদের স্যাটিসফ্যাকশনকে বৃদ্ধি করবে। তো স্কোপ অফ কিউএমএস, ISO 9001:2015 কিউএমএসকে 10টা ক্লজের আন্ডারে সাজিয়েছে। তার ভিতরে প্রথম যেটা আমরা বলি সেটা হচ্ছে স্কোপ অফ কিউএমএস বা কোয়ালিটি ম্যানেজমেন্টের যে স্কোপ, সেটা তো স্কোপের ব্যাপারে, নির্ধারণের ব্যাপারে আইএসও কি বলতেছে? দিস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্পেসিফাইজ রিকোয়ারমেন্টস ফর এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম হোয়েন অ্যান অর্গানাইজেশন, অর্থাৎ এই স্ট্যান্ডার্ডটা কি করে? সুনির্দিষ্ট করে রিকোয়ারমেন্টস অফ ফর এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ কোথায় কোথায় কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম দরকার। হোয়েন অ্যান অর্গানাইজেশন, যখন একটা অর্গানাইজেশন কী করে? নিডস টু ডেমনস্ট্রেট ইটস অ্যাবিলিটি টু কনসিস্টেন্টলি প্রোভাইড products and service that meet customers and applicable statutory and regulatory requirements. অর্থাৎ এই স্কোপের ব্যাপারে আমাদের কি করতে হবে? প্রথমে নির্ধারণ করতে হবে ডেমনস্ট্রেট ইটস অ্যাবিলিটি, অর্থাৎ অর্গানাইজেশনের যে সামর্থ্য সেটাকে নির্ধারণ করতে হবে প্রতিনিয়ত প্রোডাক্ট এবং সার্ভিস প্রোভাইড করার, কাস্টমার স্যাটিসফ্যাকশন এনশিওর করে। এইমস টু এনহ্যান্স কাস্টমার স্যাটিসফ্যাকশন, এবং তাদের মূল লক্ষ্য থাকে কাস্টমারের সন্তুষ্টি অর্জন থ্রু দ্য ইফেক্টিভ অ্যাপ্লিকেশন অফ দ্য সিস্টেম, সিস্টেমের ইফেক্টিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অর্থাৎ বাস্তব যথাযথ প্রয়োগের মাধ্যমে, ইনক্লুডিং প্রসেস অফ ইমপ্রুভমেন্ট অফ দ্য সিস্টেম, সাথে সাথে কি করে? প্রসেসকে ইমপ্রুভ করার যে সিস্টেমটা, এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত। অ্যান্ড দ্য অ্যাসুরেন্স অফ কনফর্মিটি অফ টু কাস্টমার্স অ্যান্ড অ্যাপ্লিকেবল স্ট্যাচুটরি অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস, এবং সাথে সাথে কি করে? কনফার্ম করে বা আশ্বস্ত করে যে কাস্টমার এবং হচ্ছে অ্যাপ্লিকেবল বা প্রয়োজনীয় যে আইনগত প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলো অ্যাচিভের ক্ষেত্রে। তো অল দ্য রিকোয়ারমেন্টস অফ দিস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর জেনারিক অ্যান্ড আর ইন্টেন্ডেড টু বি অ্যাপ্লিকেবল টু এনি অর্গানাইজেশন। তো এই যে রিকোয়ারমেন্টসগুলো, এগুলো যে কোনো অর্গানাইজেশনের জন্য বা অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য। ব্যক্তি জীবন, প্রাতিষ্ঠানিক জীবন, আমরা যদি বলি খুব সহজে একদম চার দোকান থেকে নাসা পর্যন্ত এই কিউএমএসকে ব্যবহার করতে পারে। তো এখানে কিছু জিনিস উল্লেখযোগ্য। ইন দিস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস দি টার্মস প্রোডাক্ট or service only apply to products and services
ইন্টেন্ডেড ফর অর রিকোয়ার্ড বাই এ কাস্টমার। অর্থাৎ এখানে মাথায় রাখতে হবে হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস শুধুমাত্র কি কি, অনলি অ্যাপ্লাই টু প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ইন্টেন্ডেড ফর কাস্টমার অর রিকোয়ার্ড বাই এ কাস্টমার। অর্থাৎ একটা কাস্টমারের যে প্রোডাক্ট বা যে সার্ভিসগুলো প্রয়োজন তার উপরে গুরুত্ব আরোপ করতে হবে। স্ট্যাচুটরি অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস ক্যান বি এক্সপ্রেস অ্যাজ লিগ্যাল রিকোয়ারমেন্টস, এবং এই যে আমরা বলতেছি স্ট্যাচুটরি এবং রেগুলেটরি রিকোয়ারমেন্টস, এটাকে বলা যায় লিগ্যাল রিকোয়ারমেন্টস, অর্থাৎ আইনগত বৈধতার যে বিষয়টা আছে সেটা। এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের, আমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির স্কোপের কথা যদি বলি, স্কোপ অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, সেক্ষেত্রে অর্গানাইজেশন আসলে ফিক্সড করবে যে কোন কোন এরিয়াটাকে তারা কিউএমএসের আওতার মধ্যে রাখবে। তবে যেহেতু একটার সাথে আর একটা সেকশনের সাথে বা একটা ডিপার্টমেন্টের সাথে আর একটা রিলেটেড, এই জন্যে আমাদেরকে কী করতে হবে, যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকে এর আওতাভুক্ত করে নেওয়াই ভালো বা সুবিধাজনক। এবং এটার হচ্ছে বাউন্ডারি, অর্থাৎ আমরা যেই জায়গাটাতে বা যেই অর্গানাইজেশনে কিউএমএসটাকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি আর বাউন্ডারি কি কি, অর্থাৎ দুইটাভাবে এই বাউন্ডারিটা নির্ধারণ হয়। একটা হচ্ছে সেকশনাল বা ডিপার্টমেন্ট ওয়াইজ, আর একটা হচ্ছে তার ফিজিক্যাল এক্সিস্টেন্স, অর্থাৎ কোন কোন এরিয়া, অর্থাৎ একাধিক এরিয়া যদি থাকে সেক্ষেত্রে স্পেসিফাই করে দিতে হবে। অর্থাৎ আলাদা আলাদা গ্রাউন্ডে আলাদা আলাদা ইউনিট যদি থাকে সেক্ষেত্রে কোন কোন ইউনিট বা কোন কোন গ্রাউন্ড, কোন কোন এরিয়া এই স্কোপের আওতায় থাকবে সেটাকে এখানে স্পেসিফাই করে দিতে হবে। এরপরে হচ্ছে ক্লজ 2-তে আছে হচ্ছে নর্মেটিভ রেফারেন্স, দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন হোল অর প্রিন্ট পার্ট are normatively referenced in these documents and are indispensable for its application. For dated reference, only the edition cited applies. For undated reference, the latest edition of the reference documents. অর্থাৎ ISO 9001 এর বেশ কিছু গাইডলাইন এর সাথে আছে, যেমন ISO 9000, ISO 9001, 17001, এই ধরনের কয়েকটা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টস বা অডিট স্ট্যান্ডার্ড, বিভিন্ন বেশ কয়েকটা রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্টসগুলোই হচ্ছে এর রেফারেন্স। টার্মস অ্যান্ড ডেফিনেশন, এবং সাথে সাথে হচ্ছে ISO 9001 2015 তার কিছু টার্মস অ্যান্ড ডেফিনেশন বা কন্ডিশনগুলো স্পেসিফাই করছে একটা ভোকাবুলারি বা টার্মসের মাধ্যমে, যেটাকে তারা বলতেছে টার্মস অ্যান্ড ডেফিনেশন। অর্থাৎ এখানে স্পেসিফাই করছে যে কোন ওয়ার্ড বা কোন সেন্টেন্স, কোন টার্মস দ্বারা তারা কি বোঝাতে চাচ্ছে। তো এই ছিল হচ্ছে ফান্ডামেন্টাল 3টা ক্লজ। এর পরের থেকে মূলত হচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে আমরা যাব, যেটা হচ্ছে ISO 9001 2015, আমরা যেটাকে বলতেছি কিউএমএস বা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। 1, 2, 3 এই ক্লজগুলোর আসলে তেমন কোনো কার্যকারিতা নেই, এটা রেফারেন্স হিসেবে থাকে। তো মূল কাজ যেখান থেকে আমাদের শুরু হয় সেটা হচ্ছে ক্লজ 4। তো আমরা নেক্সট সেশনে বা নেক্সট ক্লাসে শুরু করব সেখান থেকে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আর কোনো ধরনের প্রশ্ন যদি কারো থাকে সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন, বা কোনো ধরনের সাজেশন যদি কারো থাকে সেক্ষেত্রেও আপনারা কমেন্টস বক্সে উল্লেখ করতে পারেন, অথবা গ্রুপে শেয়ার করতে পারেন, অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপেও মেসেজ দিতে পারেন, অথবা পার্সোনালিও আমাকে নক করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।